65,000-এর বেশি খালি কন্টেইনার নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর ও বেসরকারি অফডক। জট কমাতে 4 গুণ মাশুল জারি, সিদ্ধান্তে ব্যবসায়ীদের অসন্তোষ। কর্ণফুলীর তীর ঘেঁষে 4.5 কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন স্পট। 1 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। যে পিলারগুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে। প্রায় সময় দেখা যায় সংস্কার করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার। খুলে গেছে লোহার পাটাতন। বান্দরবানের 72টি বেইলু সেতু যেন মৃত্যু ফাঁদ। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার, দ্রুত মেরামতের দাবি। ভাঙাবেড়ি বাঁধে আতঙ্ক। কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। প্রতি বর্ষায় সংস্কারের নামে লুটপাটের অভিযোগ ভুক্তভোগীদের। এবং অটোরিকশা থেকে নেমে মুখোশধারীদের গুলি। কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামি নিহত। কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ওমরিনা। 65,000-এর বেশি খালি কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দরের পাশাপাশি বেসরকারি 21টি অফডক। বারবার নোটিশ দিয়েও এসব কন্টেইনার অপসারণ না করায় সৃষ্টি হচ্ছে তীব্র জটের। এই অবস্থায় এবার খালি কন্টেইনারের ওপর 4 গুণ হারে মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 8 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে স্টোর রেন্ট আদায়ের এ সিদ্ধান্ত। সাখাওয়াতপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে এই মুহূর্তে 7,000-এর বেশি খালি কন্টেইনার পড়ে আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টি টার্মিনাল জিসিবিতে 1,987টি ও নিউমোরিং কন্টেইনার টার্মিনালে আছে 3,563 টিউএস। এর বাইরে ডিপোতে পাঠাতে 1,010টি ও জাহাজে তুলে দিতে আরও 945টি খালি কন্টেইনার রয়েছে। এইসব কন্টেইনারের কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করে 4 গুণ হারে স্টোর রেন্ট জারির নোটিশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। খালি কন্টেইনারগুলো যেন জেনারেট হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিপোতে স্থানান্তর করা হয়। যদি না কমানো হয় তাহলে আমরা 8 তারিখ থেকে রেন্ট বাড়ানোর বিষয়টা হয়তো চিন্তা করতে পারি। শুধু বন্দরের ইয়ার্ডে নয়, অফডকগুলোতে থাকা 81,065টি কন্টেইনারের মধ্যে 56,065টি খালি কন্টেইনার। যতক্ষণ পর্যন্ত না এই রপ্তানি পণ্যবাহী কন্টেইনারগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্রাগলটা থাকবে এবং খালি কন্টেইনার নিয়ে যে ক্রাইসিসটা এটা হয়তো সহজে দূর হবে না। তবে শিপিং এজেন্টদের অভিযোগ, খালি কন্টেইনার ব্যবস্থাপনা এবং রফতানির ক্ষেত্রে বন্দরের সঙ্গে টানাপোড়েন চলছে বেসরকারি অফডকগুলোর। বন্দর যে একটা সার্কুলার দিয়েছে যে 7-8 দিন পরে না হলে আমাদের উপর, আমার মনে হয় এটা একটা শিপিং এজেন্টের উপর জন্য একটা অত্যাচার। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 39,785 টিউএস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে 4.5 কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন স্পট গড়ে তুলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে, গ্যালারি, সাইকেল লেন, ওয়াশরুম, ফুড জোন। গড়ে তোলা হবে বন্দর নগরীর ইতিহাস সমৃদ্ধ মিনি মিউজিয়ামও। 1 বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নতুন বিনোদন স্পট। এরই মধ্যে ওয়াকওয়ে, বসার স্থান গড়ে তোলা হয়েছে, যেখানে বসে নদীতে দাঁড়িয়ে থাকা জাহাজ কিংবা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ সৃষ্টি হয়েছে নগরবাসীর। সেই সঙ্গে নৌকায় করে থাকছে ঘুরে বেড়ানোর সুযোগ। শামনত সেতুর পার থেকে বলিরহাটের পাম্প হাউস পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকায় এই পর্যটন স্পট নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রকল্পে রয়েছে ওয়াকওয়ে, সাইকেল লেন, বসার গ্যালারি, ফুড জোন, পার্কিং সহ নানা সুবিধা। চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত প্রায় 9 কিলোমিটার নদী তীরে 4 লেন সড়কে গড়ে তোলা হচ্ছে নতুন এই বিনোদন স্পট। আমরা এখানে প্রায় 4.5 কিলোমিটার ওয়াকওয়ে করেছি এই প্রকল্প থেকে। স্লোপে যে ব্লকগুলো দিয়েছি, বসিয়েছি, ওগুলোও কিন্তু গ্যালারির মতো বসেছি, যাতে মানুষ বসতে পারে। ওখানে রিপ্লান্টেশন করব, তারপর ওয়াশরুম করব,
কিছু ফুড কোর্ট টাইপের করব। নগর পরিকল্পনাবিদরা বলছেন নগরীতে এমনিতেই উন্মুক্ত বিনোদন স্পটে স্বল্পতা রয়েছে। কয়েকজন বিখ্যাত স্থপতির ডিজাইন অনুসারে প্রাকৃতিক অবয়ব ঠিক রেখেই কর্ণফুলীর তীরে এই কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পাহাড়, নদী, সমুদ্র এইগুলোকে সংরক্ষণ করে এইটার যত সুযোগ সুবিধা আছে, এই প্রকৃতির যে সুযোগ সুবিধা, সে সবগুলোকে আমরা এখানে আরো বেশি বর্ধিত করব। নতুন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে খুশি নগরবাসী। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে আমরা আছি, অনেক ভালো লাগে। সবাই বলে এটা হওয়াতে বাগুলিয়াবাসীর জন্য একটু সুবিধা। মাশাআল্লাহ, রাস্তাঘাট অনেক উন্নত করছে, আর কিছু দোকানপাট হলে মানুষের জন্য সুবিধা হতো আর কি। এর আগে সিডিএর আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সাগর পাড়ে বসার স্থান ও ওয়াকওয়ে নির্মাণ করেছিল সিডিএ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মঞ্জারে খুরশেদ আলম আলোচনা যোগ দিয়েছেন আমাদের সাথে, এবং আমরা আলোচনা করবো কর্ণফুলী নদী তীরবর্তী যে প্রকল্প সেটি নিয়ে। ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কর্ণফুলী তীরবর্তী এলাকার যে প্রকল্পটি নিয়েছে, একজন বোর্ড সদস্য হিসেবে বলবেন আসলে এনে কি কি সুবিধা থাকবে এবং কেন এই প্রকল্পটি করা হচ্ছে? জি, প্রথমত চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত নদীকে সে একটা রাস্তা তৈরি করার প্রকল্প সিডিএর ছিল। তো সেটাই যখন হচ্ছে, তার আশপাশ ঘিরে, তার এরিয়া ঘিরে এখানে যাতে দৃষ্টিনন্দন একটা সৌন্দর্য সেখানে যাতে সৃষ্টি করা যায়, বিশেষ করে প্রাকৃতিকভাবে মানুষ যাতে একটা সমুদ্র নদীকে কাছে নিয়ে সামনে নিয়ে যাতে বসতে পারে, ভ্রমণ পিপাসু লোকজনদের জন্য যারা তাদের যারা তাতে এই ভ্রমণের সুবিধা যাতে তারা উপভোগ করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে, এই লক্ষ্যে সিডিএ সেই পরিকল্পনাটি গ্রহণ করেছে। ইতিমধ্যে 9 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার সম্পন্ন হয়েছে, এবং এর পাশে যে সৌন্দর্য বর্ধন প্রকল্প সেটার কারিগরি এবং সেটার প্ল্যানিংটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামী 5-7 মাসের মধ্যেই এটা সম্পন্ন হবে বলে আমরা আশা করি। এতক্ষণ তো বলেছেন সিডিএ সদস্য হিসেবে, এখন আমাকে বলেন ইঞ্জিনিয়ারিং সভাপতি হিসেবে বলেন, নদীর কোনো সংকট হবে কি বা নদী কোনো সমস্যা পড়বে কিনা এই প্রকল্প কারণে? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি হিসেবে আমাদেরকে সিডিএ ছাড়াও আরও অন্যান্য বিষয়েও আমাদের দেখাশোনা করতে হয়, ইনফরমেশন নিতে হয়। তো বিশেষ করে ভারী শিল্প কারখানা থেকে শুরু করে এখানে চট্টগ্রামের যত ইন্ডাস্ট্রিয়াল এবং ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস চলে, সবগুলোর উপরে আমাদের একটু দেখাশোনা করতে হয়, খবরাখবর নিতে হয়। এগুলোর উপর আমরা সেমিনার, সিম্পোজিয়াম এগুলো করি। তো বিশেষ করে এটা আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে যে এই প্রকল্পটা, কারণ আমাদের একটাই জায়গা আছে পতেঙ্গাতে, সি বিচের এরিয়াতে, যেখানে মানুষ একটু গিয়ে বিনোদন করে, একটু ভ্রমণ করে। সেটা কিন্তু চট্টগ্রামের এক পাশে, পশ্চিম পাশে এবং উত্তরাঞ্চলের লোকজনদের জন্য এটা একটা সুবিধাজনক স্থান। কিন্তু বাকলিয়া এবং পূর্ব পাশের এলাকার জন্য কোনো তাদের ভ্রমণের জন্য কোনো জায়গা নেই। ইভেন তার দক্ষিণে আনোয়ারা, পটিয়া এতদঞ্চলের লোকজনদের জন্য এটা কোনো তাদের ভ্রমণের বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো কোনো জায়গা নেই। তো এই প্রকল্পটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। আর এখানে এমনভাবে করা হচ্ছে যে এখানে কোনো প্রাকৃতিক কোনো কিছু নষ্ট করা হবে না। এখানে যা আছে, সিডিএ ইচ্ছে করলে সেখানে একটা বাণিজ্যিক প্রকল্প করতে পারতো, আবাসন প্রকল্প করতে পারতো এখানে, কিন্তু সেটা না করে তারা এই সৌন্দর্য বর্ধন প্রক্রিয়াতে হাত দিয়েছে, এবং এতে পরিবেশের তো কোনো অসুবিধা হবেই না, বরং পরিবেশ আরও বেশি সুরক্ষিত হবে। যেহেতু নদীর পাড়ে হবে এবং হাজার হাজার লোক এখনো যাওয়া আসা করছে, এক্ষেত্রে নদী দূষণের কোনো সংকট আছে কিনা? যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং সভাপতি হিসেবে বলবেন যে নদী দূষণ রোধ করার জন্য কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে গেলে বন্দরকে নদীকে বাঁচাতে হবে, এক্ষেত্রে আপনি কোনো সাজেশন দিবেন কিনা, যেহেতু আপনি একজন বোর্ড সদস্য? না, এক্ষেত্রে নদী দূষণের কোনো সম্ভাবনা নাই, কারণ এক্ষেত্রে আমাদের যারা পরিকল্পনাবিদ আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা এই ব্যাপারে ডিজাইন করছেন। এখানে বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে মেনটেন হয়, মাঝে মাঝে টয়লেট এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর দিকে তারা নজর দিচ্ছে। আর যেহেতু সার্বক্ষণিকভাবে কর্তৃপক্ষের লোকজন সবসময় থাকবে, নজরদারি থাকবে, এবং পরিবেশ যাতে দূষণ না হয় এ ব্যাপারে সবাই সচেষ্ট থাকবে। আমার মনে হয় না এতে কোনো পরিবেশ দূষণের কোনো আশঙ্কা আছে।
এই যে প্রকল্পটা আমরা দেখবেন কর্ণফুলী নদীর কি অনেক কিছু করা সম্ভব, একটি নদী একটা বন্দরকে বাঁচিয়েছে, তাহলে আর কোনো প্রকল্প আপনার মাথায় আছে কিনা যেটি আপনি আপনার বোর্ড সভায় অনুমোদন বা প্রস্তাব করবেন? দেখেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদী আমাদের একটা বড় সম্পদ। এই নদী আমাদেরকে ওই যে কাপ্তাইতে আমাদের বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছে। বাংলাদেশের একমাত্র হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট হচ্ছে যে বাংলাদেশে এটা কর্ণফুলী নদী এই বিদ্যুৎ প্রকল্পকে সে ফিট করতেছে। এবং আশেপাশে যেমন এই যে যেগুলো ইয়েতে আপনার ইয়েতে এই যে ওয়াসার প্রকল্প, পানি প্রকল্প, সেটাও কিন্তু এইটাকে ঘিরে হচ্ছে। তো এইভাবে এটা আমাদের জন্য একটা মহাসুযোগ। এখানে মৎস্য প্রকল্পের একটা সম্ভাবনা রয়েছে, তারপরে ফিশারি যে সমস্ত চিংড়ির পোনা এগুলোর একটা বিশাল সম্ভাবনা আছে। এবং আমাদের তো বিদ্যুৎ উৎপাদনের বর্তমানে যে জীবাশ্ম জ্বালানির যে আস্তে আস্তে সংকট হচ্ছে, আমরা এখানে হাইড্রোলিক পাওয়ার, তারপরে এটাকে কেন্দ্র করে আমরা আরও বায়োবিও মানে এয়ার রিলেটেড পাওয়ার আমরা এটাকে কেন্দ্র করে করতে পারি, সোলার পাওয়ার আমরা এদিকে যেতে পারি। বস্তুত এই সব কিছুই কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা করতে পারি। বিশাল জায়গা এটার আশেপাশে এখনও পড়ে আছে আর কি। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বিশেষ করে মৎস্য প্রকল্প আমরা এটাকে আরও বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ, এটা যদি হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম। তিনি আমাদেরকে কর্ণফুলী নদী তীরবর্তী উন্নয়ন প্রকল্প যে গড়ে উঠছে, একটা দৃষ্টিনন্দন জায়গা গড়ে উঠছে, সেটি যেমন সুন্দর হবে, তিনি একটা কথা দিয়েছেন। তিনি যেহেতু এর সাথে সিডিএর সাথে সম্পৃক্ত, তিনি বলেছেন পরিবেশের কোনো দূষণ হবে না, নদীর কোনো দূষণ হবে না, এবং এমনকি কর্ণফুলী নদীকে কেন্দ্র করে আরও বেশ কিছু প্রকল্প করা যায়, সে প্রস্তাবনা তিনি আগামী উন্নয়ন কর্তৃপক্ষের সবাই দেবেন এমনটি বলছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমকে। আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদী তীরবর্তী যে প্রকল্প নিয়ে, সৌন্দর্যবর্ধন নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বিভাগীয় সময় আরও থাকছে। কুমিল্লার আদালতে বাড়ছে মাদক মামলার জট। সাক্ষীর অনুপস্থিতি ও দীর্ঘসূত্রিতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি আইনজীবীদের। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ৮টি সড়কের ৭২টি বেইলি সেতু। সাইনবোর্ডে ঝুঁকিপূর্ণ লেখা থাকার পরও বিকল্প না থাকায় পারাপার হচ্ছে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন। বড় দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। শিগগিরই কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক বিভাগ। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পাশেই ঝুঁকিপূর্ণ সেতু লেখা সাইনবোর্ড, তারপরও বিকল্প না থাকায় এর উপর দিয়েই চলছে যাত্রী এবং পণ্যবাহী হালকা ও ভারী যানবাহন। বান্দরবানে উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা পথে ছোট ছোট ছিরি ও ছড়া থাকায় যান চলাচলের জন্য কিছু দূর পরপর রয়েছে কাঠ ও লোহার তৈরি বেইলি ব্রিজ। ৮০-র দশকে নির্মিত এসব সেতু কোথাও ধসে পড়েছে, কোথাও খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় কোনো কোনো সেতুর নিচে বালুর বস্তা, লোহার পাটাতন ও কাঠের তক্তা দিয়ে আটকানো। ঝুঁকিপূর্ণ এসব সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজগুলো পুরানো হয়ে গেছে, একটু যাতায়াতে সমস্যা হয়। ব্রিজের নিচে যে পিলার গুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে। প্রায় সময় দেখা যায় সংস্কার করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার যাতে মানুষের জীবনের যানমালের ক্ষতি কম হয়। তবে সেতুগুলো মেরামতে পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। শিগগিরই আরো 5টি সেতু পিএমপি প্রস্তাবনার মাধ্যমে বান্দরবান রাঙ্গামাটি সড়কে স্থায়ী সেতুতে রূপান্তর করা হবে। বান্দরবানের বাকি 54টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি সেতুতে স্থায়ীভাবে রিপ্লেস করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে বান্দরবানের 8টি সড়কে 72টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় ভাঙা বেড়ি বাঁধ যেন উপকূলবাসীর কাছে আতঙ্ক। কয়েক দফা বসতঘর বিলীন হওয়ায় নিঃস্ব দ্বীপের অনেক বাসিন্দা। 34 বছরেও টেকসই বেড়ি বাঁধ পায়নি কুতুবদিয়াবাসী। উল্টো প্রতি বর্ষায় সংস্কারের নামে লুটপাটের অভিযোগ জনপ্রতিনিধিদের। এবার টেকসই সুপার ডায়েক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কুতুবদিয়ার আলী আকবর ডেল ইউনিয়নের ষাটপাড়া এলাকার বাসিন্দা 55 বছর বয়সী মোস্তফা বেগম 1991 সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বসতভিটা হারানোর পর পার্শ্ববর্তী বেড়িবাঁধে ঝুপড়ি ঘরে তার বসবাস, কিন্তু গত কয়েকদিনের উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে বিলীন তার শেষ আশ্রয়স্থলটিও। বেড়িবাঁধ থেকে 3 কিলোমিটার দূরে ঘরবাড়িও গেল 3 দশকে ভেঙেছে কয়েক দফায়। দ্বীপটির আলী আকবর ডেল, কৈয়ারবিল, উত্তর ও দক্ষিণ দুরুম ইউনিয়ন সহ 12টি অংশে ভাঙা ছিল বেড়িবাঁধ। জিওব্যাগ ডাম্পিং করা হলেও তা কাজে আসেনি। ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। অল্প জোয়ারেই আমরা বেঁচে যাই, সবসময় লবণের মাঠ এবং কৃষি জমিন প্লাবিত। দুঃখ কিন্তু ভাই আর ছোট তলতি দেখি দে দুঃখ, দুঃখ। নেতাদের ইচ্ছা মতো কাজ হয়, এখানে জনগণের ইচ্ছা কোনো কাজ হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, গত 2 দশকে প্রতি বর্ষা মৌসুমে বাঁধ সংস্কারের নামে হয়েছে অনিয়ম দুর্নীতি। পানি উন্নয়ন বোর্ড কুতুবদিয়ারের অফিসের ফিয়ন থেকে মন্ত্রণালয় পর্যন্ত তারা 100 এক চেইনে গাঁথা, প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা পকেটে বাগ যায়, না হলে কুতুবদিয়ার বেড়িবাঁধের আজকের এই অবস্থা হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই সুপার ডাইক নির্মাণের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। 2টা এলাকা মিলে প্রায় 6.5 কিলোমিটার সুপার ডাইক নির্মাণের জন্য একটা প্রকল্প প্রস্তাবনা আমরা প্রস্তুত করছি। এর মানে খুব দ্রুত এটা সাবমিট করা হবে। 40 কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়ায় বেড়িবাঁধের 6.5 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, আর সম্প্রতি বিলীন আরও 800 মিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লার আদালতে বাড়ছে মাদক মামলার জট। সাক্ষীর অনুপস্থিতি ও বিচারে দীর্ঘসূত্রিতায় পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে অনুপস্থিত সাক্ষীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। মামলার জট নিরসনে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি আইনজীবীদের। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার 5 উপজেলার 103 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সঙ্গে সীমান্ত। প্রতিদিন সীমান্ত পেরিয়ে দেশে আসছে বিভিন্ন ধরনের মাদক। অনেক মাদক কারবারি ধরাও পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দিন দিন জেলার আদালতে বাড়ছে মাদক মামলার সংখ্যা। নিষ্পত্তি না হওয়ায় সৃষ্টি হয়েছে জট। বেশিরভাগ মামলার তদন্তই শেষ হয়নি। বিচার না হওয়ায় অপরাধীরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। অনেকে আবার জামিনে বের হয়ে চালিয়ে যাচ্ছে পুরনো কারবার। প্রতিনিয়তই প্রচুর পরিমাণে মামলা রুজু করছে এবং আসামিদের গ্রেফতার করছে। দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পারি, অবশ্যই একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সমাজে। পুলিশ অফিসার যারা বাদী এবং সাক্ষীগণ, তাদের সাক্ষী আমরা দ্রুত নিয়ে ফেলতেছি। পাবলিক সাক্ষী এদেরকে নিয়ে আসতে খুব কষ্ট হয়। অধিক মাদক ব্যবসায়ীরা এর প্রভাবশালী মাদক সিন্ডিকেট এই সাক্ষীদেরকে নিরুৎসাহিত করে। আইনজীবীরা বলছেন সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার নিষ্পত্তিতে সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। তবে বর্তমানে অনুপস্থিত সাক্ষীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আর সাক্ষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বছরওয়ারি আমরা সাক্ষীদের যেখানে আছে পুলিশ সুপারের মাধ্যমে এবং রেডিওগ্রাম মেসেজের মাধ্যমে আমরা দ্রুত এগুলি আদালতে আনার চেষ্টা করছি এবং আদালতও চাচ্ছে মাদক ব্যবসায়ীর যে দণ্ড বা তার যে শাস্তি, এটা যদি সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিত করা যায় তাহলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, মাদক অপরাধ করা থেকে তারা বিরত থাকবে। এদিকে মাদক আইনে বিচারে জেলায় নেই বিশেষ ট্রাইব্যুনাল। মামলা জট নিরসনে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি আইনজীবীদের। আলাদা ট্রাইব্যুনাল স্থাপন করা হয় তাহলে মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং অপরাধীদের শাস্তিটাও নিশ্চিত হবে। অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারলে আমার মনে হচ্ছে, আমার ধারণা যে মাদকের ভয়াবহতা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আদালতের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে কুমিল্লার আদালতে প্রায় 19,000 মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 95টি মামলা। সময় সংবাদ, কুমিল্লা। কক্সবাজারের ভরুয়াখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। সে খবর জানাতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস এটি কক্সবাজার স্টেশন থেকে 12টা 40-এর দিকে রওনা হয়েছিল।
যেটি কক্সবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভারোয়াখালী অংশে যেটি রেল ক্রসিং রয়েছে ঈদগাহ, সেই জায়গায় কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটি যাচ্ছিল সেটি ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে সিএনজির যে 4 জন যাত্রী ছিল সেই 4 জন যাত্রী মারা গেছেন। সেই বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত যে দুমড়ে মুচড়ে যে স্থানে সেখানে বিক্ষুব্ধ জনগণ রয়েছে, সেখানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে গেলেও ঢাকা থেকে যেটি কক্সবাজার আসছিল পর্যটন এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি আটকা পড়েছে, যেখানে সহস্রাধিক যাত্রী রয়েছে, তারা দুর্ভোগ পোহাচ্ছেন। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন ঈদগাঁও স্টেশনে যিনি কর্মকর্তা রয়েছেন কাইয়ুম, তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা আসলে যেহেতু মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের আসলে সেখানে কার্যক্রম চালাতে বা তাদেরকে ট্রেনটি স্বাভাবিকভাবে কক্সবাজার পাঠানোর যে কার্যক্রম সেটি পারছেন না। এরই মধ্যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য রওনা হয়েছে, তারা খুব দ্রুত এই সমস্যাটি যাতে যাত্রীর দুর্ভোগ না হয় সেটি ব্যবস্থা নেবেন সেটি জানিয়েছেন। তবে যিনি ঈদগাহ স্টেশনের যে কাইয়ুম যিনি রয়েছেন তিনি যে বিষয়টি বলছেন, যেহেতু রেল কক্সবাজার থেকে যাচ্ছিল সেক্ষেত্রে যেটি ক্রসিং ছিল সেই ক্রসিংয়ে লাইট থেকে শুরু করে সব কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তো কিন্তু যে সিএনজি যে যাত্রী যে চালক ছিলেন সে হয়তো মানেনি, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তেমন ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার, তাই জেলে পল্লীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হেফাজত ছবিজের পাঠানো তথ্য ও রাজীব দাস পুন্নার ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবছর রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা মাছের পুনর্বৃদ্ধির জন্য 30 এপ্রিল থেকে 2 আগস্ট পর্যন্ত মাছ শিকার বন্ধ থাকে। 3 মাস পর শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে এই নিষেধাজ্ঞা। হ্রদে আবারও শুরু হবে মৎস্য আহরণ, এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। পুরানো জাল ও নৌকাগুলো মেরামত করে শেষ হয়েছে রঙের কাজও। আমাদের দিন খুব কষ্ট হয়ে গেছে, সুখে জানাই এই 3 মাস আমরা খুব কষ্ট করছি। সরকারে এখন ঘোষণা দিয়েছে 2 তারিখে লিক খুলে দিবে, তাই আমরা জাল রেডি করতেছি। নতুন করে প্রস্তুতি দিয়েছি, তো আশা করি কিছু মাছ পাওয়ার আল্লাহর মধ্যে পাওয়া যাবে। শুধু জেলেপাড়াই নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটও। তো ভালো পানি হয়েছে, আমরা প্রত্যাশা করি ভালো মাছ হবে। বিএফডিসির পক্ষ থেকে আমরা সুযোগ সুবিধা পাই, ঠিকভাবে মাছ সংগ্রহ করতে পারি, বাজারজাত করতে পারি, এটা আমাদের কামনা। প্রতি বছরের মতো এবারও বিপুল পরিমাণে মৎস্য অবতরণের আশা করছে বিএফডিসি। প্রস্তুতি অলমোস্ট শেষের দিকে এবং আমরা আশা করি যে গত বছরের ন্যায়ও এবছরে আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ লেকে পাবো। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এবছর হ্রদে প্রায় 65 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 65,000-এর বেশি খালি কন্টেনার নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর ও বেসরকারি অফডক। জট কমাতে 4 গুণ মাসুল জারি, সিদ্ধান্তে ব্যবসায়ীদের অসন্তোষ। কর্ণফুলী তীর ঘেঁষে 4.5 কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন স্পট। 1 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। যে পিলারগুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে। প্রায় সময় দেখা যায় সংস্কার করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার। খুলে গেছে লোহার পাটাতন। বান্দরবানের 72টি বেইলি সেতু যেন মৃত্যু ফাঁদ। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার, দ্রুত মেরামতের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।